আসসালামু আলাইকুম। শুরু করছি ডার্ক সাইড লিখনিতে জাবিন ফোরকান। এখানে লেখক কিছু কথা বলেছে। অ্যালার্টের অর্থ উদ্ভট কিছু নয়। এই গল্পে ব্যবহৃত শব্দ, ঘটনা এবং প্লট সকলের জন্য উপযোগী নয়। দুর্বল চিত্তের অধিকারী না হলে না পড়াই শ্রেয়, এবং অবশ্যই 15 বছরের ঊর্ধ্বে না হলে এই গল্পটি পড়তে আমি সকলকেই নিরুৎসাহিত করব। তো যারা 15 বছরের কম তারা প্লিজ এই গল্পটা শোনো না, ঠিক আছে? পর্ব সংখ্যা 1। 1, 2, 3, 4 খুলবে খুলবে উঠে আসছে দেহ অংশ। 5, 6, 7, 8 ধমনী ফুঁড়ে ছিটকে উঠছে উষ্ণ রক্ত। 9, 10 11, 12 ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সম্পূর্ণ বুক। 13, 14, 15, 16 আর্তনাদ, রক্তের স্রোত, বিভীষিকা, নৃশংসতা। 17, 18, 19 না আর গোনা সম্ভব পর হলো না রোজার পক্ষে। ঠাস করে বাথরুমের দরজাটা বন্ধ করে টাইলস বিছানো মেঝেতে ধপাস করে পড়ল সে। বাইরের কক্ষ থেকে এখনো মানবদেহে চলনা করা ছুরিকাঘাতের শব্দ ভেসে আসছে, তার সঙ্গে চাপা ঘুমানি। তৎক্ষণাৎ কানে হাত চাপা দিল রোজা। শুনতে চায় না সে, আর নয়। এবার একটু রেহাই দাও খোদা। এ কি কেয়ামত! বক্ষ পিঞ্জরের মাঝে অবস্থানরত দুর্বার হৃদযন্ত্র তার অদৃশ্যমান তেজস্বী অংশে অশ্বের সঙ্গে যেন দৌড়পাল্লায় নেমেছে। সম্পূর্ণ শরীরে বয়ে চলছে ভূমিকম্প। আতঙ্কের শীতল ঘামে পরিধানের কামিজ শরীরের সঙ্গে আস্তে পিষ্টে লেগে গিয়েছে। বিস্ফোরিত নয়ন জোড়ায় ভাসছে সাক্ষাৎ নরক দৃশ্য। না, হয়তো নরকের শক্তিও এর তুলনায় নগণ্য। সহসাই পেটের মাঝে একটা মোচড় অনুভব করল রোজা। তারপরই তার শরীর গুলিয়ে উঠল। এক ছুটে সে পৌঁছালো বেসিনের কাছে। পাকস্থলী উগড়ে বেরিয়ে এলো সবকিছু। শারীরিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। বিচ্ছাদ সেই দৃশ্য চক্ষুষ অবলম্বন করায়। সর্বশেষ খাদ্যকণাটিও শরীর পরিত্যাগ করার পর দাঁড়িয়ে থাকা সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে রোজা। বেসিনের পাশের দেওয়ালে ঘেঁষে বসে পড়ল। একটুর জন্য তার মাথাটা বেসিনের কোণায় ঠুকে আঘাত পাওয়ার হতে রক্ষা পেল, কিন্তু নিজেকে নিয়ে বিন্দুমাত্র চিন্তার অবকাশ সে পাচ্ছে না। কোনো ক্রমে ভুলতে পারছে না মানুষের উপর মানুষ এত তীব্র আক্রোশের প্রতিফলন। আসলে সে মানুষ তো, খাতা থেকে মুক্ত হওয়া কোনো হিংস্র জানোয়ার নয়। মস্তিষ্কের সকল প্রকার চিন্তা লোপ পেয়েছে রোজার। মৃত্যু আতঙ্ক এতটা তীব্র হয় কিনা সন্দেহ, যতটা তীব্র আতঙ্ক সে এই মুহূর্তে অনুভব করছে। কোনোভাবে স্বাভাবিক চিন্তা করা সম্ভব হচ্ছে না। হবেই বা কি করে? এই বাথরুমের দরজার ওপাশেই যে কেয়ামত। আজকে প্রথমবারের মতো নিজের সম্মান বিক্রির মতো কার্যত কাজ করতে এসে সে এমন কোনো বিভীষিকার মুখোমুখি হতে হবে, তা কি আদৌ কল্পনা করতে পেরেছিল রোজা? কোনোদিন না, আজকের সন্ধ্যা অবধিও নয়। খুব প্রয়োজন ছিল টাকা নামক সুখ পাখিটির। জগতের প্রত্যেক সফলতার দুয়ার যখন রোজার সামনে বন্ধ হয়ে গিয়েছিল, দেওয়ালে এসে ঠেকেছিল তার পিঠ, ঠিক তখনই এক সকালে আয়নার সামনে দণ্ডায়মান অবস্থায় নিজের লস্যময় শরীরের দিকে চোখ যায় তার। আহামরি সুন্দরী নয় সে, নয় একেবারে চোখ ফেরা নেওয়ার মতো। কিসমুথ কিমমারকারা, তার পক্ষেও হয়তো অসম্ভব। নারীর শরীরে ভোলে না এমন পুরুষ এই জগতে দুর্লভ্য। সর্বপ্রথম আজকের দিনে এই বনিবনাটি হওয়া। ক্রেতার ফোন কলে সন্ধ্যার পরপরই এই রিসোর্টের ব্যক্তিগত কটেজে উপস্থিত হয় রোজা। উত্তেজক পানীয়তে মত্ত হয়ে দিক জ্ঞান হারিয়ে রোজার উপর অমানবিক পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল ক্রেতা। তার নয়ন উপচে প্রবাহিত হওয়া বিষাদ অশ্রু ঝর্ণাকে উপেক্ষা করে ঠিক যেই মুহূর্তে কামিজের ওড়না ছুঁড়ে দূরে ফেলে দিয়েছিল লালিত পুরুষটি, ঠিক সেই মুহূর্তেই কটেজের দরজায় করাঘাত। একটি সুযোগ লাভ করে বাথরুমে যাওয়ার বাহানা বিছানায় ছেড়ে উঠে পড়েছিল রোজা। অপরদিকে বিরস মুখে দরজা খুলে বিশ্রী ভাষায় গালমন্দ আরম্ভ করেছিল ক্রেতা। রুম সার্ভিস এসেছিল, সাদা শার্ট এবং কালো ক্রুপ স্যুট পরিহিত অবস্থায়, গলা থেকে চেহারার নাক পর্যন্ত আবৃত কালো মাস্কে। কোন রুম সার্ভিস স্টাফ এমন মাস্ক ব্যবহার করে? প্রতিটি নিজ হৃদয়ে
উত্থাপিত হলেও বাথরুমে ঢুকে পড়ায় বিষয়টি এক প্রকার উপেক্ষার সিদ্ধান্ত নেয় রোজা। এরপর একটি চাপা গোঙানির শব্দ বিচলিত হয়ে দরজা খোলার সাথে সাথে জাহান্নাম। খুট করে একটি শব্দে নিজের অশুভ ভাবনার জগৎ থেকে পুনরায় বাস্তবে পদার্পণ করতে বাধ্য হলো রোজা। তার নয়ন মুহূর্তে সিক্ত হয়ে উঠল, নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধভাগা বন্যার পানির ন্যায় বইতে আরম্ভ করলো অশ্রু। বাইরে থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু বাথরুমের দরজার লাগে খটখট করে মৃদুধ্বনি উঠতেই কেঁপে উঠল রোজা। সম্পূর্ণ গুটিয়ে ফেলল নিজেকে। তার ব্যক্তিব্যস্ত দৃষ্টি সম্পূর্ণ বাথরুমে ঘুরে এলো। কোথাও কোনো প্রকার আত্মরক্ষার সরঞ্জাম নেই। এ কি তাহলে রোজের জীবনের অন্তিম মুহূর্ত? এভাবে অনর্থক এক মৃত্যু ঘটবে তার? হিংস্র জানোয়ারটা তার উপরেও ঝাঁপিয়ে পড়বে? কিন্তু তার কি দোষ অসহায়তার সামনে আত্মসমর্পণ করাটা? বাথরুমে কাচের তৈরি লক সিস্টেমের দরজাটি খুলে গেল হঠাৎই। নিজের জায়গায় বরফখণ্ডে পরিণত হলো রোজা। রীতিমতো নিঃশ্বাস রুদ্ধ করে তাকিয়ে থাকলো দরজার ফাঁক হওয়া প্রান্তের দিকে। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো দানবটি। সাদা শার্ট চেনার কোনো উপায় নেই, সম্পূর্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে। পায়ের চেলসি বুটের উপরে ফর্মাল প্যান্টের প্রান্ত চুইয়ে চুইয়ে পড়ছে রক্তের বিন্দু। তাতে বাথরুমের সাদা টাইলস মুহূর্তে সিক্ত হয়ে উঠেছে রক্তিম প্রবাহে। শরীরের এমন কোনো অংশ অবশিষ্ট নেই যা রক্তের ছোঁয়া পায়নি। রোজার দৃষ্টি তার লম্বাটে পা থেকে ধীরে ধীরে উপরে উঠতে এলো। মুখমণ্ডল এখনো আবৃত, মাথাটি নিম্নে ঝুলে রয়েছে খানিক ক্লান্ত ভঙ্গিতে। ঘামে ভেজা চকচকে কালো চুল কপালের চারপাশে লেপ্টে রয়েছে, কিছু আবার মুক্তভাবে দুলছে। একটি ঢোক রোজের কণ্ঠ থেকে পাকস্থলে নেমে গেল দানবের হাতে রক্তাক্ত ছুরিটি লক্ষ্য করে। এই অস্ত্রটি দিয়েই কয়েক মিনিট আগে ভাবতে পারল না রোজা, শিহরিত হয়ে উঠল। দ্বিতীয় দফায় গা গুলিয়ে উঠল তার। মুখে হাত চাপা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ অবিরাম প্রচেষ্টা চালালো সে। এক মুহূর্তে নড়াচড়া করা এবং কবরের পা রাখার সমান। অবশ্য এই মুহূর্তে সে চোরাবালিতে পড়ে গিয়েছে। যতই চেষ্টা করবে ততই আরো গভীরে পতিত হবে। বাথরুমের মেঝেতে রক্তের ছাপ ফেলে অগ্রসর হলো দানবটি। তার ভারী পদক্ষেপের শব্দ আবদ্ধ দেওয়ালের মাঝে প্রতিধ্বনি হলো বারংবার। ক্রমশই সুচঙ্কিত হতে থাকলো রোজা। তার মৃত্যুদূত তার নিকট এগিয়ে আসছে। হাজার চেষ্টা সত্ত্বেও চোখ ঠুকরে অশ্রু নিগলত হচ্ছে, কণ্ঠ চিরে বেরিয়ে আসতে চাইছে আর্ত চিৎকার, কিন্তু কিছুই সম্ভবপর হচ্ছে না। সামনের অশরীরী দৃশ্য রোজাকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। দয়া করে আমাকে খুন করবেন না। কোন অলৌকিক শক্তির জোরে ভিক্ষা বাক্যটি রোজার কণ্ঠ থেকে নির্গত হলো, তার রোজা নিজেও অনুধাবন করল না। তবে তার কণ্ঠস্বরে কোনো প্রকার প্রতিক্রিয়া প্রদর্শন করল না দানব। যথারীতি নিজের স্বভাব অশুভ প্রভাব ছড়িয়ে সে এগোচ্ছে। এক পা, আরো এক পা, তারপর কাছে করজোড়ে মিলিত করেও কি লাভ আছে? 19 বার। রোজার দৃষ্টি ফিরিয়ে নেওয়ার পর না জানে আর কতবার সে পাশবিকতা প্রদর্শন করেছে। একটি মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে এমন, এবং তার মনুষ্যত্বের এতটা অধঃপতন ঘটলে সে এমন কিছু সংঘটিত করতে সক্ষম হয়? তার মাঝে আদৌ মনুষ্যত্ব রয়েছে, নাকি সবটুকু বাস্তবায়ন পরিপূর্ণ? এমন পৈশাচিক কোনো সত্তা কি মিনতির পরোয়া করবে? কোনোদিনও নয়। হাল ছেড়ে দিয়ে হঠাৎই যেন নিজের ভাগ্যের পরিণতিকে মেনে নিল রোজা। ঝাপসা দৃষ্টিতে মাথা নিচু করে তাকিয়ে রইল মেঝের দিকে। পরাজিত সৈনিকের ভঙ্গিতে যে মনিবের যে কোনো প্রকার সিদ্ধান্ত মানতে প্রস্তুত, আর কয়েক পদক্ষেপের দূরে মৃত্যু। রোজাকে দ্বিধান্বিত করে রক্তস্রাত অবয়বটি তাকে পাশ কাটিয়ে ওয়াশের ঝর্ণার নিচে থামল। কালো রাবার গ্লাস পরিহিত বাম হাতে কল খুলতেই ঝমঝমিয়ে বর্ষণ আরম্ভ হলো পানির। তার সমস্ত শরীর ভিজে উঠল মুহূর্তে। রক্ত ধুয়ে তার সমস্ত শরীর ভিজে উঠল মুহূর্তে। রক্ত ধুয়ে স্রোত হয়ে বইতে থাকলো শোষণ গর্তের দিকে। দেওয়ালে হাত থেকে মাথা কিঞ্চিত নুয়ে নিশ্চল দণ্ডায়মান রইল সে। ডান হাতের ছুরিটিও নিজের কর্দজাতা মুছে সাফ হচ্ছে। মিনিট দুয়েক এক দৃষ্টিতে সম্মোহিত ব্যক্তির মতো দৃষ্টির দিকে চেয়ে থাকলো রোজা। অশুভ পশুটি হাতের দানব ছুরি টাইলসের ফেলেতে ঝনঝন ধ্বনি উঠল। তাতে সম্মিত ফিরল রোজার।
সে ডান হাতের রাবার গ্লাভস খুলে লম্বাটে আঙুলগুলো ভেজা চুলে বোলাতে বোলাতে হামাগুড়ি দিয়ে রোজা দরজার দিকে যাত্রা শুরু করলো। এই সুযোগ তাকে পালাতে হবে যেভাবেই হোক। বাথরুমের দরজার অপর পাশে পৌঁছে কক্ষের বিভৎস দৃশ্য পুনরায় নজরে এলো রোজার। কিছুক্ষণ আগেও যে ক্রেতা তাকে রীতিমতো গলাবধরণ করছিল উগ্রই হয়ে উঠেছিল। তারই ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন শরীর পড়ে রয়েছে বিছানায়। তাকানোর মতো অবস্থা নেই লাশটির। পাঁজর ভাঙা উন্মুক্ত বুকে অংশ এবং তাতে ঝুলন্ত হৃৎপিণ্ড। নাড়ি খুঁড়ে বেরিয়ে পড়েছে, রক্ত সমুদ্রে ভাসছে সবকিছু। দৃশ্যটি নজরে পড়লে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অসুস্থ বোধ করতে বাধ্য। সহসায় বুঝে এলো রোজার চোখ। সে তাকাতে সক্ষম নয়। বাথরুমের ভেতর থেকে এখনো পানির শব্দ আসছে। অতি দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে। হামাগুড়ি দিয়ে কক্ষের ভেতর প্রবেশ করলো সে। মেঝের এক পাশে নিজের ওড়না পড়ে থাকতে দেখল। সেটি সংগ্রহ করে উঠে দাঁড়াতে যেতেই পায়ে হ্যাঁচকাটান অনুভব করলো রোজা। তাকে পেছন থেকে ধরে রেখেছে কেউ। মুখ ফিরিয়ে তাকাতে রোজা খেয়াল করলো তার সেলোয়ার দেওয়ালের তীক্ষ্ণ অংশের সাথে আটকে গিয়েছে। একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটি ছাড়িয়ে নিয়ে যেই না রোজা পিছন ঘুরবে, অমনি বাথরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পিচাচের হিংস্র দৃষ্টি তাকে তৎক্ষণাৎ হিমবাহে পরিণত করলো। ভেজা চুল কপাল পেরিয়ে চোখ পর্যন্ত ঢেকে ফেলেছে। টপ টপ করে জলবিন্দু গড়াচ্ছে তা থেকে। মুখের মাস্কটি সরানোর প্রয়োজন বোধ করেনি সে। সম্পূর্ণ শরীর ভিজে চুপচুপ করছে। সুঠাম অবয়বটি বাদে আর কিছুই বোধগম্য সম্ভব নয়। বুকের উপর উভয় বাহু ভাঁজ করে রেখে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টে দেখছে রোজাকে। কলগাল জীবনে এতটা ভিড়িকি কণ্ঠস্বর এর আগে কোনোদিন শুনেছি বলে স্মরণ করতে পারল না রোজা। কণ্ঠটি গম্ভীর নয়, কিন্তু নিষ্প্রাণ এবং অনুভূতি শূন্য। কণ্ঠটির যেন একটি নির্দিষ্ট ওজন রয়েছে। শুনলে হৃদয় কেমন চাপ অনুভব হয়। ঝড়ের পূর্ব মুহূর্তে আকাশ ছেয়ে ফেলা ঘন কালো মেঘপুঞ্জের একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে যে গর্জন সৃষ্টি হয় তার সঙ্গে কণ্ঠটির অদ্ভুত মিল রয়েছে। পলায়নের চিন্তায় বিপরীত দিয়ে নীরবে মাথা উপর নিচে দুলিয়ে সম্মতি জানালো রোজা। কোনো শব্দ উচ্চারণ সম্ভব নয়। তার দৃষ্টি একবার মেঝেতে নিজের ওড়না এবং আরেকবার অশরীরীর প্রভাব সম্পন্ন ব্যক্তিটির উপর অপতিত হচ্ছে। কোমরে গুজে রাখা স্লাইনের স্মরণযুক্ত রিভলভার বের করে রোজার দিকে এগোলো সে। তাতে হতচকিত হয়ে পড়ল রোজা। এর কাছে রিভলভার থাকা সত্ত্বেও ছুরি কেন ব্যবহার করলো? অধিক নিত্যশাংস প্রকাশের জন্য? অদ্ভুত তুড়িয়ে বিষয়টি চিন্তামগ্ন থাকতে রোজা কপাল বরাবর তাক করল রিভলভারটির দীর্ঘ নল। সেফটি লক খুলে ট্রিগারে আঙ্গুল বসানো হলো। প্রথমবারের মতো নিজের সকল অনুভূতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শব্দ করে কেঁদে উঠল রোজা। কান্নার দমকে তার শরীর কাঁপতে থাকলো। দুর্বল চিত্তে ফিসফিস কণ্ঠে মাথা ঝুঁকিয়ে সে বলল, দোহাই লাগে, আমাকে খুন করবেন না। আমি কিছু করিনি, আমি কিছু জানি না। আমি আজকের এই ঘটনা সম্পর্কে কোনোদিন মুখ খুলব না। ব্যক্তিটি কখন কাছে এসে ঝাপসা দৃষ্টিতে তা খেয়ালও করেনি রোজা। তার চোখের অশ্রু টপটপ করে অশুভ সত্তাটির পরনের চেলসি বুটের উপর পড়তে থাকলো। আমি আপনাকে চিনি না, প্লিজ আমাকে যেতে দিন। আপনাকে কথা দিচ্ছি, আমি মুখ বন্ধ রাখবো। আমি শুধুমাত্র সার্ভিস দিতে এসেছিলাম। আর উচ্চারণ করা সম্ভব হলো না। রোজার মুখোমুখি হাঁটু গেড়ে বসলো সে। মুখ তুলতেই উভয়ের দৃষ্টি বিনিময় ঘটল। এতটাই অসহনীয় এক দুর্বিষহ মনে হলো সেই দৃষ্টি যে রোজা তৎক্ষণাৎ নিজের চোখ সরিয়ে নিতে বাধ্য হলো। এই দানবের উপস্থিতির এতটাই প্রভাবশালী যে তাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে রোজা। কপালে শীতল ধাতব স্পষ্টটি অনুভব হতে দুই হাত মেঝেতে ঠেকিয়ে দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস নিতে লাগলো রোজা। বন্ধ করে ফেললো চোখ। এবার নিশ্চিত আর রেহাই নেই, এটি সমাপ্তি। ডু অর ডাই। চমকে উঠল রোজা। নিজের অজান্তে তার চোখের পাতা খুলে গেল। এক দৃশ্যে চেয়ে রইল সামনের অবয়বের দিকে। রোজার চোখের ভাসমান দ্বিধাদ্বন্দ্ব, অবিশ্বাস ও কৌতূহল। বিশ্লেষণ না করলেও সে বুঝতে সক্ষম যে ব্যক্তিটি তাকে দুইটি নির্বাচন করার সুযোগ দিয়েছে, করো না হয় মরো। কিন্তু এর অর্থ কি? কি করতে বলছে সে? কি করতে হবে আমাকে?
এই প্রশ্নের জবাব না দিয়ে রোজার কপাল থেকে রিভলভার সরিয়ে নিল সে। উঠে দাঁড়িয়ে সেটি পুনরায় কোমরে গুজে সামনে এগোলো। রোজা আতঙ্কিত দৃষ্টিতে শুধু চেয়ে থাকলো। একটু দূরে মেঝেতে পড়ে থাকা ওড়না তুলে নিয়ে সেটি রোজার দিকে ছুড়ে দিয়ে সে বিড়বিড় করলো, 5 লাখ যথেষ্ট নিশ্চয়ই। ওড়নাটি নিজের শরীরে জড়াতে গিয়ে স্বস্তিত হয়ে রইল রোজা। অতঃপর অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো রহস্যময় বর্ণের ব্যক্তিটির দিকে। সে কি ঠিক শুনেছে, নাকি সবটাই তার মস্তিষ্কে সৃষ্টি করা কোনো কল্পনা? বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হ্যালুসিনেশন। অফিসের কেবিন রুমটি মৃদু সোনালী আভায় উদ্ভাসিত। অসীম আকাশের পশ্চিম প্রান্ত ধীরে ধীরে অসমাপ্তি হচ্ছে দিবাকর। তার রোশনি আজ ধারণ করেছে রক্তিম আবহাওয়া। মেঘহীন আকাশকে যা ছেয়ে ফেলেছে এক অভূতপূর্ব ছাট্টায়। গ্লাসে আচ্ছাদিত দেওয়াল ভেদ করে চুইয়ে যেন ভেতরে প্রবেশ করছে সেই রোশনিপাত। ডেস্কের উপর গ্রামীণ ফোনের মৃদু গঞ্জনে বাজতে থাকা ক্যাসিনার ইউরোপীয় সঙ্গীতের সংমিশ্রণে মুহূর্তটুকু মনে হচ্ছে সদ্য কোনো ভ্যাম্পায়ার উপন্যাস থেকে বাস্তবে ফুটে ওঠা কোনো দৃশ্য। পা দুটো অ্যান্টিক গ্রামোফোনটির পাশে তুলে দিয়ে শরীর হেলিয়ে আরামদায়ক চেয়ারে বসে রয়েছে নাবিল কায়রাস। হাতে রেড ওয়াইন সম্পূর্ণ গ্লাস এবং তর্জনীতে ঝুলন্ত ইলেকট্রনিক সিগারেট। ডাগর ডাগর আখি জোড়া নেশাক্ত দৃষ্টি ক্ষিপ্ত অসীমত সূর্যের দিকে, যার অদ্ভুত অশরীরী বর্ণ রশ্মি ছড়িয়ে পড়ছে সমস্ত শহর জুড়ে। ক্রমশই সন্ধ্যার আধো ছায়া ধেয়ে আসছে এই শহরকে গ্রাস করতে। সুইস ভবনের নিজ কেবিনে বসে দৃশ্যটি উপভোগ করতে করতে ওয়াইনের স্বাদ অসাধন নাবিলের অশান্ত হৃদয়ে একটু হলেও প্রশান্তির ছোঁয়া দিতে সক্ষম হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান বি ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার বাদশার কায়সারের কনিষ্ঠ পুত্র নাবিল কায়সার ঘণ্টাখানিক আগেই ফোন কলে সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে বাক্য বিগণ্ডায় লিপ্ত হয়েছে, যার দরুন তার মেজাজ সমাপ্ত আসমানের গিয়ে পৌঁছেছে। লামিয়া মেয়েটাই একটা উটকো ঝামেলা। যদি না ব্যবসায়িক প্রতিপত্তি বৃদ্ধির জন্য প্রয়োজন হতো, তাহলে এমন মেয়ের দিকে কোনোদিন ফিরেও তাকাতো না নাবিল। মেয়ে মানুষের কি অভাব পড়েছে দুনিয়ায়? টাকা ছড়ালে সুরসুর করে হাজির হবে তার বিছানায়। দাম্পত্য জীবনের কহল এবং ব্যবসা সংক্রান্ত কার্যক্রমে হাঁপিয়ে উঠেছে নাবিল। সামান্য আনন্দ ফুর্তির সুযোগও সে পায়নি যতদিন থেকে এই অফিসের দায়িত্ব তার উপর আবর্তিত হয়েছে। এসব কি মানা সম্ভব? সারাদিন ক্লাব পার্টি এবং মেয়েবাজি করে বেড়ানো ছেলেটাকে একদিন হুট করে কোম্পানির ডিরেক্টর আসনে বসিয়ে দেওয়া হলো। তাতেও ক্ষান্ত না হয়ে সোজা কোথাকার কোন লামিয়া হাওলাদারকে ধরে কাবিন পরিয়ে ফেলানো হলো, যার কিনা আবার ভিন্ন এক পুরুষের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক রয়েছে। কি আশ্চর্য! এই মেয়ের এত দুঃসাহস! সে স্বামীর যাচ্ছে ওপেন ম্যারেজের দাবি করে। ওপেন ম্যারেজ! ইলেকট্রনিক সিগারেটের প্রান্ত ঠোঁটে পুরো একরাশ ধোঁয়া নির্গত করে কণ্ঠাহাসি হাসল নাবিল। ওপেন ম্যারেজ আবার কি? নিজের পরকীয়া সম্পর্কে অয়েজ প্রমাণিত করার এক পশ্চাৎ নামমাত্র। পুনরায় একটি দীর্ঘটান গ্রহণ করে নাবিল আধুনিক ইন্টিরিয়ারের সিলিংয়ের দিকে তাকালো। ঠিক আছে, লামিয়া বানু যেমনভাবে খেলতে চাইছে তার সঙ্গে ঠিক তেমনভাবেই খেলা হবে। সে আন্দাজও করতে পারছে না কত অভিজ্ঞ খেলোয়াড় এই নাবিল কায়সার। স্যার, আসবো। কেবিনের কাঁচের দরজার পাশে দেওয়ালে উপস্থিত স্পিকারের যান্ত্রিক ধরনের কণ্ঠস্বরটি বেজে উঠল। বাইরে মাইক্রোফোনের কেউ ভেতরে প্রবেশের অনুমতি চাইছে। দূর থেকে এলইডি স্ক্রিনে সাদা কালো বর্ণের বাইরে অপেক্ষামান দুজনকে দেখতে পেল নাবিল। একজন তার সেক্রেটারি আকাশ, অপরজন একজন রমণী। তবে কারোরই চেহারা কিংবা বেশভূষা দূর থেকে ঠিকমতো বোধগম্য হচ্ছে না। আকাশকে চেনার কারণ তার অবয়ব দেখে নাবিল অভ্যস্ত। এই মুহূর্তে চেয়ার থেকে উঠে কাছে গিয়ে দেখতে ইচ্ছা না হয় ঠোঁট থেকে সিগারেট সরিয়ে নাবিল অনুমতি প্রদান করল। কাম ইন। কাঁচের দরজা স্লাইড করে খুলে গেল। ভেতরে প্রবেশ করল আকাশ, তার সঙ্গে সেই অচেনা রমণী।
সহসায় ডেস্ক থেকে পা নামিয়ে চেয়ারে সোজা হয়ে বসলো নাবিল। তার লোলক দৃষ্টি রমণীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে আরম্ভ করলো। এমন সব স্থানে তা স্থির হলো যা স্বাভাবিক কোনো পুরুষ মানুষ সর্বদাই এড়িয়ে যায়। হলুদ বর্ণের কাঠগোলাপ আতঙ্কিত অর্গাজ্যে শাড়ি পরিহিত রমণী নাবিলের দিকে তাকালো। চোখে চোখ মিলতেই তার হালকা লাল লিপস্টিক এবং গ্লাসে চিকচিক দুটি ছড়ানো ওষ্ঠজোড়া মৃদু হাসির রেখা এক বিকৃত হলো। এক দৃশ্যে নির্লজ্জ ভঙ্গিতে সেই ঠোঁটের পানে তাকিয়ে থাকলো নাবিল। একটি ঢোক গিলল। ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে তীর্যক দৃষ্টিতে দেখতে থাকলো রমণীটিকে। আমি তাহলে আসলাম স্যার। না তাকিয়ে হাতের ইশারায় আকাশকে প্রস্থান করার আদেশ দিতে সে চুপচাপ কেবিনের বাইরে চলে গেল। কাচের স্লাইড ডোর মৃদু ঘড়ঘড় শব্দ বন্ধ হতে হতে রমণী কোনো প্রকার অনুমতি ব্যতীত ডেস্কের অপর পাশে চেয়ার টেনে বসে পড়ল। নিজের হ্যান্ডব্যাগ তুলে রাখল গ্রামোফোনের বিপরীতে। তাতে বিরক্ত নয়, বরং সন্তুষ্টই হলো নাবিল। এমন ভিত্তিক মেয়েই তার পছন্দ। নাম সুমি। কপালে নেমে আসা মসৃণ চুলের গুচ্ছ কানের পেছনে গুজে নিয়ে মধু মিশ্রিত কণ্ঠে জবাব দিল রমণী। তার শরীর থেকে ভেসে আসা মিষ্টি একটি ঘ্রাণ যেন মুহূর্তেই নাবিলকে মোহিত করে তুলল। ব্যাপারটি ঠিক উত্তেজক নয়। এই রমণীর কাছে থাকলে শরীরে উত্তেজনা নয়, বরং প্রশান্তি সৃষ্টি হয়। যে প্রশান্তি আজ বড্ড দরকার নাবিলের। তাই সে সুমির প্রতি অধিক আকৃষ্ট অনুভব করল। ওয়াইন? নিজের গ্লাসটি নাড়িয়ে ইঙ্গিতে শুধালো নাবিল। তাতে যথারীতি হাসিটি ধরে রেখে মাথা নাড়ল সুমি। না ধন্যবাদ, আমি ড্রিঙ্কস করি না। আই সি, এনিথিংস? হ্যাঁ। ওয়াইনের গ্লাস টেবিলে রেখে দিয়ে শুধুমাত্র সিগারেট হাতে উঠল নাবিল। সম্পূর্ণ ডেস্ক ঘুরে এসে দাঁড়ালো ঠিক সুমির পিছনে। বর্তমানে তার মিষ্টতাপূর্ণ ঘ্রাণটি আরো তীব্রভাবে নাকে এসে ঠেকছে। তার বিপরীতের নিজের সিগারেট তামাটাকে গন্ধকে কেমন অপবিত্র মনে হচ্ছে। সেটি তাই ডেস্কে ছুড়ে দিয়ে ঝুঁকল নাবিল। দুহাতে স্পর্শ করলো সুমির কাজ জোড়া। কিঞ্চিত চমকিত হলো সুমি, কিন্তু পর মুহূর্তে নিজের কোমল হাসির আড়ালে সবকিছু আড়াল করে ফেলল। সুমির পিঠ ভেসিয়ে কোমর অব্দি নেমে যাওয়া মসৃণ চুল মুখ ডুবিয়ে মোহনীয় ঘ্রাণটি অনুভব করলো নাবিল। তারপর ফিসফিস কণ্ঠে জিজ্ঞাসা করলো, সুমি ডিয়ার, বলো তোমাকে কোন রূপকথার রাজ্য নিয়ে যেতে পারি? প্যারিস, লন্ডন কিংবা গ্রিস? তাজমহল দেখতে চাও অথবা আইফেল টাওয়ার? জাস্ট সে দ্য ওয়ার্ড। সাজেক। উত্তরটি নাবিলকে তার মোহের দুনিয়া থেকে বাস্তবে টেনে আনলো যেন জোরপূর্বক। চোখ মেলে সে এক দৃষ্টি তাকিয়ে রইল সুমির দিকে। মায়াবতী রমণীটির আকর্ষণীয় অধর পল্লবে ভাসছে অমায়িক হাসির প্রবাহ। সাজেক ভ্যালি? কোনোদিন যায়নি। সেখানকার পাহাড় এবং প্রকৃতি দেখতে ইচ্ছুক। চোখ পিটপিট করলো নাবিল। পরক্ষণেই সুমির হাসি যেন তার ঠোঁটেও সংক্রমিত হলো। ঝুঁকে রমণীর গ্লাসে উচ্ছ্বাসিত গালে নিজের নাক ঘষে নাবিল জবাব দিল, অ্যাজ ইউ উইশ। উপভোগে ব্যস্ত থাকায় সামনে কাচের তৈরি দেওয়ালে প্রতিফলিত হওয়া সুমির অবয়বের চেহারা অদ্ভুত অশুভ ভাবটি নাবিল কাইসারের দৃষ্টি সম্পূর্ণ এড়িয়ে গেল। চারদিকে পর্বতের সারি, যতদূর দৃষ্টি যায় শুধু হরিণ বর্ণের রঙ্গ খেলা। মেঘের দলেরা সম্পূর্ণ আকাশ জুড়ে যেন ঘেরা কর্মসূচি পালন করছে। হাওয়ায় মিঠাইয়ের মতো মেঘের ভেলা ভেসে চলছে মহাকাশের নেশায়। সমুদ্র থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত কোনো প্রাকৃতিক লীলাক্ষেত্র এবং আগে রোজা বেড়ানোর সুযোগ লাভ করেনি। রাঙামাটির সাজেক ভ্যালির সৌন্দর্য যে কারো নজর কাড়তে পটু। গতকালই নাবিল কাইসারের সঙ্গে হেলিকপ্টারের সহযোগে সাজেকের রুইলুই পাহাড় পৌঁছেছে রোজা। মেঘপুঞ্জ নামক একটি রিসর্টে তাদের থাকার ব্যবস্থা করা ছিল আগে থেকেই। নাবিল একমাত্র রোজা ব্যতীত নিজের সেক্রেটারি কিংবা অন্য কোনো প্রকার সঙ্গ নিয়ে আসেনি। নিরালয়, নির্ভীকতে একলা এক রমণীর সঙ্গে যে মাদকীয় সুখপূর্ণ কিছু দিন যাপন করতে চায়। নিজের বৈবাহিক জীবন থেকে দূরে এই পর্বত অঞ্চলের প্রকৃতির কোলে স্নিগ্ধ এক সত্তার সঙ্গে প্রেমময় মুহূর্ত যাপনের স্বপ্ন সে বহুদিন ধরে লালন করছে। এবার তা বাস্তবে রূপান্তরিত করার পালা। নিজের অঘম উপভোগ এবং ললি খেলার মাঝে কোনো অপ্রয়োজনীয় তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ পরিত্যক্ত করতে বদ্ধপরিকল্পনা নাবিল। রুইলুই পাহাড়া
মূলত রুইলুই পাহাড়ের নিকট অবস্থিত একটি পর্যটন স্থান। সাজেক ভ্যালিতে ঘুরে আসা পর্যটকদের অবসান এবং অনন্য সুবিধার প্রদানের জন্য এখানে রয়েছে বিভিন্ন রিসর্ট থেকে শুরু করে স্থানীয় আদিবাসীদের বাসস্থান। মানুষের কমতি নেই, ব্যবসায়িক ক্ষেত্রে পরিপূর্ণ চারিপাশ, তবুও সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এক টুকরো প্রশান্তি আশ্রয়স্থল যেন এই রুইলুই পাড়া। রুইলুই পাড়া। গতকাল এই স্থানে যখন নাবিল পৌঁছেছে তখন রাত 8টা, তাই ভ্রম কিংবা উপভোগ কোনো কিছুই সুযোগ লাভ করেনি সে। ক্লান্ত শরীর নরম গদির বিছানায় এলিয়ে দিতে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল আখিজোড়া। বহুদিন এমন শান্তির ঘুম দেয়নি নাবিল। সকালে যখন তার নিদ্রাভঙ্গ হলো তখন সমস্ত শরীর ফুরফুরে অনুভব হলো। আরও একটি দৃশ্য তার নজর কেড়ে নিল। কক্ষের লম্বা বারান্দায় দাঁড়িয়ে থাকা কামিজ পরিহিত রমণীটি। তার মসৃণ কচুবরণ কেশরানী পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে কোমর নিচ অব্দি। বায়ুতে দোল খাচ্ছে, বেড়াচ্ছে তা স্রোতবিহিতে প্রবাহিত ঢেউর মতো। নাবিল উঠল, নীরব পদক্ষেপে পৌঁছালো রমণীর কাছে। দুবাহু বাড়িয়ে জড়িয়ে ধরল তাকে পেছন থেকে। তারপর সেই কেশরতিতে নাক ডুবিয়ে দীর্ঘ প্রশ্বাস নিয়ে বিড়বিড় করল, গুড মর্নিং সুমি। প্রথম কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকলো, পরে একটি মৃদু হাসি রেখা ফুটে উঠল রমণীর ওষ্ঠজোড়ে। সুমি নামটা শুনে অভ্যস্ত নয় সে। সত্যিকার নাম রোজা, কিন্তু এই বান্দার কাছে সে সুমি হিসাবেই পরিচিত। বাহুজোড়া ছাড়িয়ে নিজে সেই স্মিত হাসি ধরে রেখে পেছন ফিরল রোজা। তৎক্ষণাৎ তার রাঙা গালে স্পর্শ বোলাতে আরম্ভ করল নাবিল। শুধুই নাবিলের সিগারেটে পোড়া তর্জনী আঙ্গুর ঠেকিয়ে মৃদু কণ্ঠে রোজা জানালো, সবে মাত্র ভোরের আলো ফুটলো, আমাদের প্রকৃতি উপভোগ করা উচিত মিস্টার কাইসার। রোজার কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে নিয়ে ঘাড়ে নাক ডুবালো নাবিল। তার শরীরের হৃদয় হরণকারিণী সুমিষ্ট ঘ্রাণটি ক্ষুধার্ত জন্তুর ন্যায় গ্রহণ করে বাদশার কাইসারের পুত্র জানালো, উপভোগ করার জন্য প্রকৃতি নয়, তোমাকে দরকার সুমি, তাই বুঝি? মৃদু হেসে নাবিলের চুলে আঙুল বোলাতে শুরু করলো রোজা। নিজের প্রশান্তির স্পর্শে যেন ধীরে ধীরে বশ করতে চাইছে কোনো অবদ্ধ পশুকে। ঠিক আছে, তবে তাই হবে, আজ রাত পর্যন্ত অপেক্ষা করবে কে? হতাশার গুঙিয়ে উঠল নাবিল। এই রমণীর স্থানে অন্য কোনো মেয়ে হলে হয়তো এতক্ষণে জোরপূর্বক বিছানায় ছুড়ে ফেলত, দ্বিতীয়বার চিন্তা করতো না সে। কিন্তু অদ্ভুত হলেও সত্য, এই রমণীর সঙ্গে পাশবিক ব্যবহার করতে বাচ্ছে তার। অস্বস্তি হচ্ছে, যেন এই অর্থে লোভে শরীর বিক্রি করা কোনো নির্লজ্জ নারী নয়, বরং পরম পূজনীয় কোনো দেবী। চাইলেও যাকে খুব সহজে অসম্মান করা অসম্ভবপর নয়। হৃদয় তাকে বাধা সেধে দাঁড়ায়। এমন অনুভূতি কি শুধুমাত্র নাবিলেরই হচ্ছে, নাকি এই রমণীর পূর্বের খদ্দেরদেরও হয়েছে? জানার কি কোনো উপায় রয়েছে? ঠোঁট ফুলিয়ে রীতিমতো শিশুদের মতো করে আবদার করল নাবিল, তুমি গতকাল রাতেও একই কথা বলেছ, ক্লান্তি লাগছে, এখন নয়। সবুরে মেয়র ফলে মিস্টার কাইসার। রোজা কিঞ্চিত হেসে আঙুল সরিয়ে নিতে তার কবজি আঁকড়ে ধরল নাবিল। জোর টানে তাকে কাছে নিয়ে চিবুক স্পর্শ করে ঝুঁকল তার ওষ্ঠের উদ্দেশ্যে। আই কান্ট ওয়েট এনিমোর, ফিসফিস কণ্ঠে ঘোষণা করে যেই না নিজের তৃষ্ণা নিবারণ হামলে পড়বে সে, ঠিক ওই মুহূর্তে কক্ষের দরজায় কড়াঘাত। রুম সার্ভিস, স্যার। ভীষণ বিরক্ত হয়ে রোজাকে ছাড়তে বাধ্য হলো নাবিল। হতাশায় মাথা চুল আঁকড়ে ধরে অশ্রব্য একটি ইংরেজি ভাষার শব্দ উচ্চারণ করল সে। আমি ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। কোনো মতে বলে দরজা খুলতে গেল রোজা। তার বুকের ভিতর হৃদযন্ত্র থমকে পড়েছিল। কয়েক সেকেন্ডের জন্য পুনরায় একটি অঘটন থেকে বেঁচে গিয়েছে সে এবং তার রক্ষক। দরজা খুলতে সাদা শার্ট এবং কালো স্যুট পরিহিত অবস্থায় কক্ষে প্রবেশ করল রুম সার্ভিস স্টাফ। মাস্কে আবৃত তার চেহারা, পায়ে চেলসি বুট এবং ললাটে ছড়িয়ে থাকা এলোমেলো চুলের গুচ্ছ। বারান্দায় দাঁড়িয়ে একটি সিগারেট ধরিয়ে ঠোঁটে পুড়ে অযথায় স্টাফকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল নাবিল। আর তার অবয়বটি সুঠাম, বিকৃত বুক এবং প্রস্থ কাঁধ, কোমরের অংশটুকু চাপা, ঠিক যেন পলার গ্লাস কাঠামো। যথাযথ শরীরচর্চার মাধ্যমেই শুধু এমন শরীর কাঠামো অর্জন সম্ভব। তবে কোথা থেকে যেন অদ্ভুত একটি অসঙ্গীত রয়েছে। কিছুটা চেনা পরিচিত অনুভব হচ্ছে একে। কিন্তু এই প্রান্ত সাজেক ভিলার রিসোর্টের কোনো রুম সার্ভিস স্টাফকে খোদ নাবিল কাইসারের চেনা কথা নয় কোনোদিন।
নিজের প্রতি ঈর্ষা বিষেদ অনুভব করলো নাবিল। ভীষণ উল্টোপাল্টা ভাবছে সে আজকাল। সব ওই নাখাস্তা লামিয়ার উদ্ভট প্রভাব। রোজা স্টাফের সঙ্গে কথা বলছে, তাতে বিরক্ত করার প্রয়োজন বোধ না করে নাবিল উল্টো ঘুরে আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে স্বাদে সিগারেট মনোযোগ দিল। কংলাক পাহাড়। কণ্ঠ খাদে নামিয়ে দুটি মাত্র শব্দ উচ্চারণ করল স্টাফ। তাতে কিছুই বুঝতে অবশিষ্ট রইল না রোজার। আলতো করে মাথা নেড়ে সম্মতি জানালো সে। তৎক্ষণাৎ উল্টো ঘুরে বাইরের পথ ধরতে বারান্দা থেকে নাবিল কণ্ঠ চড়িয়ে ডাকলো, খাবার কোথায়?